শুরু করছি আজকের বিশেষ সংবাদ। মুর্শিদাবাদ ইস্যুতে কড়া কমিশন, বেলডাঙ্গা বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব, ভাঙল অর্ধশতকেরও বেশি সময়ের রেকর্ড, কলকাতায় পৌঁছল 43 ডিগ্রিতে, বৃষ্টি নিয়েও স্বস্তির খবর, শহুরে ভোটারদের বুথমুখী করতে চালু বিশেষ নির্বাচনী ট্রাম, এপ্রিলের বেতন পেলেন সদ্য চাকরিহারারা, স্বস্তি মিললেও কাটছে না আশঙ্কা, অনুপ্রবেশকারীরাই মমতাদির ভোট ব্যাংক, বর্ধমানে পিসি ভাইপোর রাজত্ব শেষ করার ডাক শাহের, বাংলায় উত্তরপ্রদেশ মডেল প্রতিষ্ঠার ডাক যোগীর। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম খবর, রেজিনগরের পর এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এই ব্যাপারে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কী কারণে এই বিস্ফোরণ, সেই বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। উল্লেখ্য, সোমবারই নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার নিতেশ ব্যাস মুর্শিদাবাদ নিয়ে পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে বিষয়টি জানতে চান। পাশাপাশি মুর্শিদাবাদের যাতে নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে ব্যাপারে নজর রাখার নির্দেশ দিয়েছেন বিশেষ সাধারণ অবজারভার অলোক সিনহা ও বিশেষ পুলিশ অবজারভার অনিল কুমার শর্মা। সাইলেন্স পিরিয়ড শুরু হওয়ার আগে মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক করার বার্তা তাদের। উল্লেখ্য, সোমবার বেলডাঙ্গা থানার ঝুমকা মাঝপাড়া এলাকায় সকাল 8টা নাগাদ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির রান্নাঘরের টালির চাল উড়ে যায়। মজুত করে রাখা বোমা অতিরিক্ত গরমের ফলে ফেটে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রচারে বাধা দেওয়ার রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে এবং তা মঙ্গলবারের মধ্যেই জমা করতে হবে। প্রচারে কি ঘটেছিল, কেন এমন ঘটলো, সেই সব বিষয়েই তথ্য চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। বিজেপি প্রার্থী কেন লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হচ্ছে না জানতে চেয়ে প্রকৃত ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। বৃষ্টিবিহীন বৈশাখী দিন, প্রখর তাপে জ্বলছে বাংলা, সমুদ্র থেকে পাহাড় সব জায়গাতেই চড়ছে পারদ, ফলে শস্য শ্যামলা বাংলায় স্নিগ্ধ আবহাওয়ার বদলে মরু শহরের রুক্ষ গরম। অর্ধ শতাব্দীতে এমন পরিস্থিতি তৈরি হয়নি বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার ছিল উষ্ণতম দিন। শহরের উষ্ণতম দিনে কলকাতা নতুন নজির গড়ল, পিছিয়ে নেই কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলিও। এর মাঝেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। মে মাসের শুরুতেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার আলিপুর ও দমদমে এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের মতে গত 70 বছরে এটাই এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা। 1980 সালের 25শে এপ্রিল 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। 1954 সালে এপ্রিলে 43.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দক্ষিণবঙ্গে 4 তারিখ পর্যন্ত সব জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। বর্ধমান এবং বীরভূমে রাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তবে এরই মধ্যে স্বস্তির খবর, দুয়ারে বৃষ্টি, যা মিলতে চলেছে আগামী 5ই মে থেকে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ দহন জ্বালায় জ্বলছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে অবশ্য বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। তবে নিচের দিকের 3 জেলা মালদহ এবং 2 দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামী 2 দিন একই রকম থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গে। 2 দিন পর থেকে কিছুটা স্বাভাবিক হতে পারে আবহাওয়া। তাপমাত্রা কমবে উত্তরবঙ্গেও। এদিন কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 7.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ছিল 86%। দেশ জুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। শহরবাসীর মধ্যে এই নির্বাচন সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিনব পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে বিশেষভাবে ভোট প্রচার চালাবে উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিকের দফতর। মঙ্গলবার এই ট্রেনের উদ্বোধন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব। নির্বাচন কমিশনের সমীক্ষায় দেখা গিয়েছে ভোট দান করার ক্ষেত্রে শহুরে ভোটাররা বেশ উদাসীন।
কলকাতা দক্ষিণে ভোটদানের হার রাজ্যের অন্য জেলার তুলনায় অনেকটাই কম, তবে এই ভোটারদের মধ্যে গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ নিয়ে প্রচারের ক্ষেত্রে বরাবরই তৎপর কমিশন। সে কারণে এবারও একাধিক পদক্ষেপ নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচন শুরুর প্রথম থেকেই টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। উত্তর কলকাতা নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে এই বছর সচেতনতা প্রচার চালানো হবে ট্রামের মাধ্যমে। দেখতে দেখতে কলকাতার ট্রামের বয়স 150 বছর পেরিয়েছে। বৃদ্ধ হলেও এখনো কলকাতার বুকে চলছে ট্রাম। যদিও আগের মতো জনপরিবহনের ক্ষেত্রে ট্রামের প্রাসঙ্গিকতা কমেছে বেশ খানিকটা, তবে শহরের রাস্তায় এখনো টং টং শব্দে ট্রাম চলে গেলে চোখের সামনে সৃষ্টি করে একটা নস্টালজিক ছবি। শহরের গতিবৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে ট্রামের চাহিদা কমলেও এখনো পুরোপুরি জায়গা হারায়নি পরিবহনের এই মাধ্যম। তাই পুরাতনের হাত ধরেই এবার নির্বাচনী প্রচারে নামানো হচ্ছে ইলেকশন ট্রাম কার। বেতন পেলেন সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষকরা। এপ্রিল মাসের বেতন মাসের শেষে পেলেন 25,753 জন। কিছুটা স্বস্তি হলেও এখনো অস্বস্তিতেই সদ্য চাকরি হারানোরা, কারণ এই মাসের বেতন পেলেও আগামী মাসে কি হবে তা এখনো সুনিশ্চিত নয়। সকলেই তাকিয়ে আছে সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে। সেখানে এসএসসি যোগ্য প্রার্থীদের চিনিয়ে দেয় কিনা তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। তার কারণ এই 25,753 জনের মধ্যে প্রায় 19,000 জন এখনো রয়েছেন যারা যোগ্য প্রার্থী। অপরদিকে প্রায় 5,000 জনের কাছাকাছি প্রার্থী অযোগ্য। কিন্তু এই 5,000 জনের জন্য কেন ভুগতে হবে 19,000 জনকে? সেই প্রশ্ন তুলেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি হারা যোগ্য প্রার্থীরা। কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছিল বেতন নিয়ে। যদিও শিক্ষা দপ্তর সূত্রের আগে জানা গিয়েছিল এই মাসের বেতন পাবেন সকলে, ঠিক তেমনটাই হয়েছে। এপ্রিলের পুরো মাসের বেতন চাকরিরত শিক্ষকদের দিয়েছে রাজ্য সরকার। এই প্রেক্ষিতে সদ্য চাকরিহারা শিক্ষক আজহারউদ্দিন হালদার বলেন, বেতন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এখন আমরা তাকিয়ে আছি সোমবারের দিকে। ওই দিন সুপ্রিম কোর্ট কি বলে সেটাই দেখার। অপরদিকে আরো একজন চাকরিহারা শিক্ষক বৃন্দাবন ঘোষ বলেন, একই মাসে আমরা সকলে চাকরি করেছি তাই বেতন পেয়েছি। আগামী মাসে কি হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ সোমবারের উপর। কমিশন সুপ্রিম কোর্টে জমা দিক যোগ্যদের তালিকা। তাদের কাছে যথাযথ তথ্য রয়েছে, সেই তথ্য তারা জমা দিলেই আমাদের চাকরিটা বেঁচে যাবে। প্রথম 2 দফা নির্বাচনের আগে বাংলায় এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় দফা নির্বাচনের আগে মঙ্গলবার ফের বঙ্গে নির্বাচনী প্রচারে এলেন অমিত শাহ। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের মুখে এদিন শোনা গেল ভাইপো শব্দটিও। বর্ধমান পূর্বের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব শেষ হবে বলে জানালেন শাহ। একই সঙ্গে বাংলার বুক থেকে পরিবারতন্ত্র বিনাশেরও ডাক দিলেন তিনি। সোমবারই সুপ্রিম কোর্টে সন্দেশখালী এবং এসএসসি জোড়া মামলায় ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে। সন্দেশখালী মামলায় ব্যক্তিগত স্বার্থ রক্ষার অভিযোগ তুলে রাজ্য সরকারকে ভৎসনা করেছে বি.আর. গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ। সেই সঙ্গে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে কোন রকম স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। একইভাবে এসএসসি মামলায় হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এমতাবস্থায় মঙ্গলবার দুপুরে মেমারির রসুলপুরের বিষ্ণুপুর এলাকায় দলীয় প্রার্থীর জনসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঙ্কার দেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অসীম সরকারকে ভোট দিয়ে জেতাতে হবে। এরপরেই সাধারণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, এই ভোট পরিবারবাদের নাকি রাম রাজ্যের, কোনটা চান আপনারা? দেশের ও বাংলার মানুষকে তা ঠিক করতে হবে। বাংলা উত্তরপ্রদেশ মডেল চাইছে, আপনারা চাইছেন তো? মঙ্গলবার পশ্চিম বর্ধমানের অন্ডালে জনসভায় যোগ দিয়ে জনসাধারণকে এই প্রশ্ন ছুড়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্ডালের খন্দরায় আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে এদিন নির্বাচনী জনসভায় যোগ দেন যোগী। সভামঞ্চ থেকে তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় উত্তরপ্রদেশে 57 লক্ষ বাড়ি বানিয়েছি, কিন্তু এ রাজ্যে বানাতে দেওয়া হচ্ছে না। জয় শ্রীরাম বললেও গুলি করে দেওয়া হচ্ছে, কিন্তু এখানেই লেখা হয়েছিল বাংলার রামায়ণ। এরপরেই তৃণমূল কংগ্রেস ও সিপিএম কে একযোগে আক্রমণ করে যোগী আদিত্যনাথ বলেন, তৃণমূল কংগ্রেস সিপিএম 3 দলের নাম আলাদা হলেও কিন্তু ওরা একই, ওদের দুর্নীতির ঢংও এক।
ওদের তিন দলকে বিশ্বাস করবেন না। আধ্যাত্মিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে আজ আমি এখানে এসেছি। বাংলা উত্তরপ্রদেশ মডেল চাইছে। আপনারা চান তো অযোধ্যার মতো রাম মন্দির বাংলায় হোক? চান? যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নষ্ট করেছে তাদেরকে ভোট দিয়ে ভুল করবেন না। উত্তরপ্রদেশে মাফিয়া রাজ রুখে দিয়েছি। মাফিয়ারা প্রার্থনা করছে আমাদের প্রাণে মেরো না। আর এ রাজ্যে সন্দেশখালীর মতো ঘটনা ঘটছে আর ওদের বাঁচানোর চেষ্টা করছে এই তৃণমূল সরকার। খুব স্বল্পক্ষণের ভাষণে যোগী আদিত্যনাথ বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে এই দেশের আদি কৃষ্টি ও সংস্কৃতি বলে বাঙালি জাতিকে জেগে ওঠার আহ্বান জানান। তিনি আরো বলেন, রাষ্ট্রগানের রচয়িতা এই বাংলায় যে বাংলায় প্রথম রামায়ণ অনুবাদ করেছিল সেই বাংলাতেই আজ রাম নাম নিষিদ্ধ।